মেজাজ বিগড়ে যায় নীলিমার। প্রচন্ড রাগে নিজের মাথার চুল নিজেই দু হাত দিয়ে এলোমেলো করে ফেলে, খামচে ধরে মুখ, নিজেই নিজের হাত কামড় বসিয়ে দেয়। গালে দুই এক জায়গা থেকে রক্ত বের হচ্ছে, আর হাতে দাঁতের দাগ বসে গেছে। রাগ তবুও কমছে না। বিছানার পাশেই ছিল আবিরের সদ্য কিনে আনা একটা ছোট্ট সুন্দর ডায়েরি কামড়ে ধরে নীলিমা। ডায়েরির কিচ্ছু হয়নি, কিন্তু ডায়েরির শক্ত অংশ দাঁতের মাড়িতে লাগার সাথে সাথে মাড়ি থেকে রক্ত বের হওয়া শুরু হয়। এতেও রাগ কমেনি নীলিমার। হাতের কাছে পেল বালিশ, তুলতুলে নরম সুন্দর বালিশটা নিয়ে নীলিমা বারান্দায় ঝুড়ির ভেতর ঢুকিয়ে দেয়। আর একটা বালিশ ছুঁড়ে মারে বারান্দায়। কোল বালিশটা এক ধাক্কা দিয়ে খাটের নিচে ফেলে দেয়। রাগ তাতেও কমছে না। দেখে বিছানা থেকে নেমে চাদরটা জড়ো করে বাথরুমে পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রেখে আসে, সাথে কম্বলটাও ফ্লোরে ময়লার মধ্যে ঘষে পানিতে ভিজিয়ে রেখে আসে। আবিরের চশমাটা ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল। চশমা হাতে চোখের সামনে এদিক ওদিক করে চশমার একটা গ্লাস কামড়ে ধরে নীলিমা। তেজি মেয়ের এক কামড়ে চশমার ফ্রেম ভেঙে কাঁচগুলো ঠোঁটে গিয়ে বিঁধে। ও মাগো বলে চশমাটা হাত থেকে ফেলে ঠোঁট ধরে প্রচন্ড জোরে চিৎকার দেয় নীলিমা। নীলিমার চিৎকার আবিরের কান অব্দি বুঝতে বেশি সময় নেয়নি। কেঁপে ওঠে আবিরের কলিজা। রান্না রেখে ছুটে আসে রুমে। নীলিমার এহেন অবস্থা দেখে আবির ভরকে গেল। পাশে পড়ে থাকা ভাঙা চশমা আর রুমের অবস্থা দেখে আবির খুব শীঘ্রই বুঝে যায় আসল ঘটনা। এ কি করছো? দৌড়ে গিয়ে নীলিমার পাশে বসে আবির। ঠোঁট থেকে কাজগুলো সরিয়ে নিতেই আরো জোরে চেঁচিয়ে ওঠে নীলিমা। ও মাগো, ঝাল, মরে গেলাম গো। ও মাগো, ঝাল, মরে গেলাম গো, জ্বলে যাচ্ছে গো। আবির ওর ময়লা হাতের দিকে তাকায়। হাতে তখনও হলুদ মরিচের গুঁড়া লেগে আছে। দিক শূন্য আবির তখনই নীলিমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দিক শূন্য আবির তখনই নীলিমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। শুষে নেয় নীলিমার ঠোঁটের সবটুকু ঝাল। কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিল নীলিমা। হুঁশ ফেরে যখন, তখন আবির ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ায়। তোমার ঠোঁটের কাটা স্থানে অসাবধানতা বশত মরিচের গোড়া লেগে গিয়েছিল, তাই। পুরো কথা বলতে পারেনি আবির। নীলিমা হাত উঁচু করে আবিরকে থামতে বলে। আবির থেমে যায়। রাগে হনহনিয়ে স্টাডি রুমে ঢুকে দরজা আটকে দেয় নীলিমা। রান্না শেষে ভেজানো চাদর এবং কম্বল ধুয়ে ছাদে নিয়ে যায় আবির। এরই মাঝে নীলিমা ভাত নিয়ে খেতে বসে পড়ে। ছাদ থেকে ফিরে আবির আলমারি থেকে একটা নতুন চাদর বের করে বিছানা করে নেয়। বারান্দা থেকে বালিশ দুটো এনে ময়লা পরিষ্কার করে খাটে রাখে। খাটের নিচ থেকে কোল বালিশটা এনে খাটের এক পাশে রাখে। সব শেষে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢোকে। আবির ফ্রেশ হয়ে বের হয়ে আসে। ততক্ষণে নীলিমার খাওয়া শেষ। পরনে তোয়ালে চেঞ্জ করে নীলিমার দিকে তাকায়। ভালোই হলো, খাওয়া দাওয়া সেরে নিয়েছেন, এবার রেডি হন, আমি আপনাকে নরসিংদী দিয়ে আসি। চলে যাচ্ছিল নীলিমা। আবিরের কথা শুনে থমকে দাঁড়ায়, চোখ বড় বড় করে তাকায়। এভাবে তাকিয়ে কেন আছেন? আমি কি বলছি বুঝতে পারেননি, নাকি বাংলা বোঝেন না? আপনাকে আমি নরসিংদী আপনার গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছি, তাই দয়া করে রেডি হন। কোনো কথা না বলে স্টাডি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় নীলিমা। অভিমানে গুমরে কেঁদে ওঠে। লাঞ্চ সেরে আবির স্টাডি রুমের দরজায় নক করে। আবিরের শব্দ শুনেই হো হো শব্দে অভিনয় করে কেঁদে ওঠে নীলিমা। ও মাগো, মরে গেলাম গো, ব্যথা। ভরকে যায় আবির। নীলিমার কান্নার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। নীলিমাকে দরজা খোলার জন্য একের পর এক দরজায় করাঘাত করছে আবির, কিন্তু ভুলে দরজা খুলছে না নীলিমা। যদি নরসিংদী নিয়ে রেখে আসে সেই ভয়ে দরজা খোলার সাহস পাচ্ছে না। অনেকক্ষণ পর দরজা খোলে নীলিমা। আবির তখনও দরজার সামনেই দাঁড়িয়েছিল। নীলিমা হন্যে হয়ে রুমে ঢুকে আবির। কি হয়েছে নীলিমা? কোথায় ব্যথা করছে? খুব ব্যথা করছে? এটা সেটা আরো কত কি। আবিরের কোনো প্রশ্নের উত্তর দেয়নি নীলিমা। শুধু গাল থেকে আবিরের দুহাত ছাড়িয়ে দিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। আবির বিছানার পাশে বসে কিছুক্ষণ নীলিমার মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর ঘুমানোর কথা বলে চলে আসে। রাত্রের খাবার শেষে স্টাডি রুমে চলে যায়। স্টাডি রুমের দরজা আংশিক মিশিয়ে শুয়ে পড়ে নীলিমা। এ কি, উনি আজকে আমাকে এই রুমে থেকে নিয়ে যাচ্ছে না কেন? তবে কি উনি সকালের ঘটনায় সত্যি সত্যি রেখে গেছেন? উনি কি সত্যি সত্যি আমায় নরসিংদী রেখে আসবেন? না না, এ হতে পারে না। শোয়া থেকে উঠে বসে নীলিমা। আস্তে আস্তে দরজা ফাঁকা করে আবিরের রুমের দিকে উকি দেয়। কপালে হাত দিয়ে আনমনে কি যেন ভাবছে আবির। যাই, কাছে গিয়ে শুই। আমার কারণেই তো এরকম করছেন আজকে। আমি গিয়ে রাগটা ভাঙাই। নীলিমা স্টাডি রুমে দরজা মিশিয়ে আবিরের রুমে ঢোকে। আবির তখন আনমনে ভেবেই চলেছে। দরজাটা লক করে আবিরের গা ঘেঁষে শুইলেই হুঁশ ফেরে আবিরের। খানিকটা সরে আসে আবির। কিছুক্ষণ চুপ থাকে নীলিমা। তারপর আবারও আবিরের কাছে গিয়ে ওর উপরে একটা হাত উঠিয়ে দেয়। হাত ছড়িয়ে দেয় আবির।
আবারও হাত রাখে নীলিমা। হাত সরিয়ে দেয় আবির। এবার এক হাতে ভর দিয়ে মাথা উঁচু করে তাকায়। আবির তখন বিপরীতমুখী হয়ে শুয়ে। পেছন থেকে আবিরকে জড়িয়ে ধরে আবিরের গালে হাত রাখে নীলিমা। এবার অনেকটা ভ্রুকুঁচকে বিরক্তিকর ভঙ্গিতে আবির নীলিমার হাতটা ছাড়িয়ে নীলিমার দিকে ফিরে তাকায়। মুখটা অমাবস্যার কালো অন্ধকারের ন্যায় কালো করে নীলিমা দূরে সরে যায়। আবিরের থেকে অনেকটা দূরত্ব রেখে মাঝখানে কোলবালিশ রেখে শুয়ে পড়ে নীলিমা। বাকি রাতের মধ্যে একবারও আবিরের কাছে ঘেঁষার চেষ্টা করেনি। তবে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা শুনেছে আবির। ভোরে টুংটাং আওয়াজে ঘুম ভাঙে আবিরের। আবিরের জন্য রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়ে নীলিমা। খাওয়া দাওয়া মিস করেনি আবির, তবে নীলিমার সাথে কথাটা বলেনি। সারাদিনে একটা কথাও বলেনি। খাওয়া দাওয়া করেই বাইরে চলে যায় আবির। নামাজের টাইমে ফিরে আসে, অজু করে আবার বাইরে চলে যায়। কতভাবে নীলিমা আবিরের কাছে ক্ষমা চাইতে গিয়েছে, কিন্তু নীলিমাকে পাত্তাই দেয়নি আবির। রাত্রে খাওয়া দাওয়া করে নিজের রুমে বিছানায় গা এলিয়ে দিয়েছিল আবির। তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে নীলিমা। পরনে গোলাপি কালারের শাড়ি, তার সাথে মিলিয়ে হাতে একগোছা চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল। ব্যাস এটুকুই। চুরির রিনিঝিনির শব্দে আবির শুধু একবার দরজার দিকে তাকিয়েছে। নীলিমাকে এক নজর দেখে সাথে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে আবির। লাইটটা অফ করে কম্বলে মুখ ঢেকে শুয়ে পড়ে আবির। ভেতরটা ফেটে চৌচির হয়ে যায় নীলিমার। সবকিছু সহ্য করা গেলেও প্রিয় কারোর অবহেলা সহ্য করা যায় না। নীলিমাও পারেনি। বাইরে প্রচন্ড বেগে ঝড় বইছে, ঠিক তেমনটাও ভেতরের অজানা ঝড়ে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। দৌড়ে স্টাডি রুমে চলে যায়। বিছানার মাঝখানে গিয়ে বসে নীলিমা। হাতের চুড়িগুলো একটা একটা করে খুলে ফেলে শাড়ির সাথে মিলিয়ে পড়া কানের লম্বা লম্বা দুল আর গলার মালা। শাড়িটাও চেঞ্জ করতে হবে, আর তাই আঁচলটা সরিয়ে রেখে ব্লাউজের হুকে হাত দিয়ে হুকগুলো খুলতে থাকে। ঠিক তখনই রুমে প্রবেশ করে আবির। পায়ের শব্দ পেয়ে আঁচল দিয়ে দ্রুত শরীর ঢেকে নিল নীলিমা। কিন্তু ততক্ষণে যা দেখার দেখে ফেলেছে আবির। আবির টের পেল ওর সমস্ত রক্ত মাথায় উঠে যাচ্ছে। সে আস্তে করে গিয়ে বসলো নীলিমার পাশে। নীলিমা বলল, আমি বড্ড বেশি করে ফেলেছি না? অবাক হলো আবির। হঠাৎ এ প্রশ্ন কেন? নীলিমা তাকিয়ে রইল আবিরের দিকে। আপনি খুব ভালো মানুষ মিস্টার আবির। আমি ঘুমোতে যাচ্ছি, কাল আমি চলে যাব, তবে আপনাকে কোনোদিন ভুলতে পারবো বলে মনে হয় না। দরজার দিকে পা বাড়ালো নীলিমা, ঘুরে দাঁড়ালো আবার। গুড নাইট মিস্টার আবির। দরজা বন্ধ করে চলে গেল নীলিমা। আবির তাকালো নীলিমার দিকে। ও কি বলে গেল কোনোদিন ভুলতে পারবে না, মানে কি এ কথার? নীলিমাকে ম্লান আর বিষণ্ণ লাগলো। উত্তর দিল, জানি না আমি। কিছুক্ষণ চুপচাপ বসে রইল দুজনে। বাতাসের আর্তনাদ ছাড়া অন্য কোনো শব্দ নেই। আবির চেষ্টাকৃত হাসি দিল। বৃষ্টিতে ভিজবে? মাথা নাড়ানো নীলিমা। ভিজবে না। চলে যাবার জন্য উঠে দাঁড়াচ্ছে। ওর হাত ধরে ফেললো আবির। যেও না, তুমি জানো এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করেছিলাম আমি। তোমার সাথে কথা বলতে চাই, তোমার মিষ্টি কণ্ঠটা শুনতে চাই। আবির উঠে বাতি নিভিয়ে দিল। শুধু ড্রিম লাইটের মৃদু আলোয় আলোকিত হয়ে থাকলো ঘর। আবির বসলো নীলিমার গা ঘেঁষে। এখন আরো রোমান্টিক লাগছে না? আবির দু হাত দিয়ে নীলিমার গাল স্পর্শ করে কথাটা বলল। হাতটা সরিয়ে দিল নীলিমা। আমি ঘুমাবো। জবাব আসে, রাত তেমন বেশি হয়নি, বাহির ভিতর একসাথেই মাতাল হাওয়া বইছে। পরস্পরকে জেনে নেওয়ার এই সুযোগটা হারাতে চাচ্ছি না। এবারও আবিরের হাত দুটো সরিয়ে দিল নীলিমা। আমি যাই। সত্যি মিস্টার আবির, আপনার সঙ্গে আমার থাকা সম্ভব নয়। এটা ঠিক না। মিস্টার বাদ দাও, আমাকে স্রেফ আবির বলে ডাকতে পারো না? আমি তো তোমারই বুড়ো। আর তাছাড়া বাহিরে ঝড় বইছে, ভিতরে আমরা দুজন অন্ধকারে বসে আছি। ব্যাপারটা রোমাঞ্চকর লাগছে না তোমার কাছে? আমার কাছে তো রূপকথার মতো মনে হচ্ছে। আমি বুঝতে পারছি আবির, কিন্তু আমি আর এখানে থাকতে চাচ্ছি না। আমার ঘুম পাচ্ছে। নীলিমার মাথার পেছনে হাত চালিয়ে দিল আবির। ঝুঁকে এলো ওর দিকে। ঘুম গোল্লায় যাক, 1 ঘন্টা অন্তত সময়টাকে স্থির করে দিতে পারো না? তোমাকে ভালোবাসি এই কথাটা আমাকে বলতে দাও এই কুৎসিত পৃথিবীতে তুমি একমাত্র সুন্দর মানবী। তোমার সৌন্দর্যের কাছে স্নান হয়ে গেছে ঝড়ের শক্তি। আমার দিকে তাকাও নীলিমা। 1 ঘন্টার জন্য কি আমরা রূপকথার রাজ্য থেকে ঘুরে আসতে পারি না? সব ভুলে আমরা কি এক হতে পারি না? নীলিমাকে নিজের কাছে টেনে আনলো আবির। রাগে কাঁপছে নীলিমা। কাঁপতে কাঁপতে নিজেকে সমর্পণ করলো আবিরের কাছে। আবির নীলিমার নরম অধরে নিজের ঠোঁট চেপে ধরল। সেই মুহূর্তেই নীলিমাকে একান্তভাবে পাওয়ার ইচ্ছে জেগে উঠল মনে। আবির নীলিমার নরম অধরে নিজের ঠোঁট চেপে ধরল। সেই মুহূর্তে নীলিমাকে একান্তভাবে পাওয়ার ইচ্ছে জেগে উঠল মনে।
বাতাসের শোষো, বজ্রপাতের গুরুম গুরুম, কোনো কিছুই এখন তার কানে যাচ্ছে না। এত তীব্র আকর্ষণ এর আগে আবির কোনোদিন অনুভব করেনি। কাঁধ থেকে খসে পড়ল আঁচলটা। সকালে ব্রেকফাস্ট রেডি করছিল নীলিমা। এদিকে আবির ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ডাক দেয় নীলিমাকে। কোথায় গেলে? তাড়াতাড়ি রেডি হও। সকালের খাবার আর দুপুরের খাবার একসাথে না হয় নরসিংদী গিয়েই করো। ব্রেকফাস্ট রেডি করে আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে আসে নীলিমা। মুখটা অমাবস্যার কালো অন্ধকারের ন্যায় করে রেখেছে। সেটা দেখে মৃদু হাসলো আবির। ডায়াল করে শাশুড়ি মায়ের নাম্বার, রিসিভ করে শালিকা লিমা। আপনাদের বোঝার সুবিধার্থে ওদের কথোপকথনগুলো নিম্নে তুলে ধরা হলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ও লিমা, কেমন আছো? ভালো আর থাকলাম কোথায়? মা কেমন আছে? কিছুটা ভালো। আপুকে নিয়ে কখন আসছেন? আকাশ ঘোর কালো অন্ধকারে ঢেকে গেছে লিমা, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে, তাই বলছিলাম কি তোমরা চলে আসো লিমা। মানে কি ভাইয়া? আপু কি? পুরো কথা বলতে পারেনি লিমা। তার আগেই আবির রুম থেকে সরে বারান্দার গিয়ে ফোনটা মুখের কাছে নিয়ে ফিসফিসিয়ে জবাব দেয়। বোন আমার, বেশি কথা বলো না, তাড়াতাড়ি রওনা দিয়ে দাও তোমরা। আমি রাস্তা থেকে তোমাদের গিয়ে এগিয়ে নিয়ে আসবো। এখন বেশি কথা বলা যাবে না, তোমরা আগে আসো, তারপর মজার ঘটনা বলবো। রাখলাম, বাই। কল কেটে রুমে ফিরে আসে আবির। নীলিমা তখন কোমরে হাত দিয়ে রাগান্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে। সেটা দেখেও না দেখার ভাব করে বিছানায় ফোনটা রাখতে রাখতে আবির বলে, খিদে পেয়েছে, খাবার দাও। নিঃশব্দে নীলিমা খাবার দিয়ে রুমে চলে আসে। খাওয়া শেষে স্টাডি রুমে তাকাতে আবির নীলিমাকে রেডি দেখতে পায়। চোখ কপালে তুলে প্রশ্ন করে আবির, সে কি? কোথায় যাচ্ছ তুমি? জবাব আসে, বাপের বাড়ি। যেতে হবে না, আম্মাকে দেখতে ইচ্ছে হচ্ছে তো। লিমা আমাকে নিয়ে রওনা দিয়ে দিয়েছে মনে হয়। নীলিমা আর কথা বাড়ায়নি, চুপচাপ রুম থেকে বের হয়ে কিচেনে চলে যায়। রাত্রি 8টায় বাসায় পৌঁছায় নীলিমার বোন ও মা। যদিও দুপুর 2টায় রওনা দিয়েছিল, কিন্তু রাস্তায় অত্যাধিক মাত্রায় জ্যাম থাকার কারণে আসতে এত দেরি হলো। মায়ের প্রতি অভিমান কিংবা রাগ যতই থাকুক না কেন, মা আসবে এ খবর পাওয়ার পর থেকে বাহারি নানা ধরনের খাবার রান্নায় ব্যস্ত হয়ে পড়ে নীলিমা। মা বোন বাসায় ঢুকতেই কি খাওয়াবে না খাওয়াবে সেসব কাজে ব্যস্ত হয়ে পড়ে। ওরা ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই সামনে এনে দেয় ঠান্ডা পানীয় জাতীয় কিছু। বোনের এক কথা, আপু এখন শীতকাল, এই শরবত টরবত কেন আনছিস? নীলিমার পাল্টা জবাব, সারাদিন জার্নি করে এসছিস, খেয়ে নি, ভালো লাগবে। নীলিমা যেন নাছোড় বান্দা, বাধ্য মা মেয়ে পানীয় জলপানটা করেই নেয়। তার কিছুক্ষণ পর সামনে আনে পায়েস। পায়েস খাওয়া শেষ হতে না হতেই ঝালমুখ করানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে সারাদিন ধরে রান্না করা সকল আইটেম পরিবেশনের। নীলিমা কিচেন থেকে খাবার বেড়ে দিচ্ছে আর আবির দৌড়ে দৌড়ে সেগুলো নিয়ে বিছানায় শালিকা এবং শাশুড়ির সামনে রাখছে। ওদের এহেন ব্যস্ততা দেখে হেসে দেয় নীলিমার বোন লিমা। টিপ্পনি কেটে বলে, এমন ভাবে খাবার দিচ্ছেন মনে হচ্ছে আমাদের চেয়ে বড় খাদক পৃথিবীতে আরেকটাও নেই। খানিক হাসে আবির। তোমরা শুরু করো, আমরা দুজন পরে একসাথে খাবো। নীলিমার মায়ের মন খারাপ। এতদিন পর মেয়ের জামাইয়ের বাড়ি আসলাম, আর এখনো কিনা মেয়ের মুখটাই দেখতে পেলাম না। অনেকটা আক্ষেপের সাথে অভিমান মিশ্রিত করে নীলিমার মায়ের কথাটা ছিল। আবির কিচেনে গিয়ে অনেকটা রাগান্বিত স্বরে বলে, এই তোমার আদব? মেহমান বাসায় আসছে, ওদেরকে সালাম দিয়ে কুশল বিনিময় করবে না? নিশ্চুপ নীলিমা মাথা নিচু করে বলে, আমি তো ভাবছিলাম পরে বলবো। পরে নয়, এখনই বলবা। ওরা বসে আছে খাবার মুখে না দিয়ে, এখনই মাকে সালাম করে কুশল বিনিময় করবা। আবির এক হাতে কিচেন থেকে 2টা প্লেট নিয়ে আরেক হাতে নীলিমাকে টানতে টানতে শাশুড়ি মায়ের সামনে উপস্থিত হয়। নীলিমা মাথা নিচু করে মাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম মা। ফিরে তাকায় নীলিমার মা। মেয়েটা কিরকম শুকিয়ে কাঠ হয়ে গেছে। সবই হয়েছে আমার বোঝার ভুলের জন্য। চোখে জল এসে যায় নীলিমার মায়ের। বহু কষ্টে সে জল আটকে মুখে হাসি এনে মেয়ের সালামের জবাব স্বরূপ বলে, ওয়ালাইকুম আসসালাম। তারপর মা মেয়ে দুজনেই চুপচাপ। আবির পাশ থেকে ধাক্কা দেয় নীলিমাকে। মাকে জিজ্ঞেস কর কেমন আছে। নীলিমা, মা আপনার শরীর ভালো তো? নীলিমার মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আলহামদুলিল্লাহ, এখন ভালোই আছি। তো দাঁড়িয়ে আছিস কেন? জামাইকে নিয়ে বসে পড়, রাত তো আর কম হয়নি। জি আম্মা, আমরা বসছি। বলেই আবির 2টা চেয়ার টেনে একটাতে নীলিমাকে বসিয়ে তার পাশেরটাতেই বসে পড়ে। সবাই খাওয়া শুরু করেছে। নীলিমার মা ফ্যাল করে নীলিমার হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে আছেন। নীলিমাও যেন একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেল। মায়ের সামনে না বসে থাকতে পারছে,
না বাম হাতে খাবার মুখে দিতে পারছে। ব্যাপারটা আবির লক্ষ্য করে। বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য নীলিমার দিকে ফিরে তাকিয়ে বলে, তোমার না গতকাল হাত কেটে গেছে, এখন ভাত মাখবে কিভাবে? প্লেট রাখো, আমি খাইয়ে দিচ্ছি। কি হলো, হা করো। নীলিমা কোনো কথা বাড়ায়নি, আবিরের কথা মতোই হাঁ করে। আবির নীলিমাকে খাইয়ে দিচ্ছে, ফাঁকে ফাঁকে নিজেও মুখে দিচ্ছে। ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল নীলিমার মা। মুচকি হেসে পাশ থেকে ধাক্কা দেয় লিমা। ফিসফিসিয়ে বলে, কি হলো মা, ওইদিকে তাকিয়ে আছো কেন? খাও। চোখের জল মুছে নীলিমার মা খাওয়া শুরু করে। কয়েকদিন পর সকালের খাবার রেডি করে সবাইকে খাইয়ে নিজেও খেতে বসেছিল নীলিমা। তখনই গড়গড় করে বমি করে দেয়। পেটে এতক্ষণ ধরে যা ভাত দিয়েছিল সব বেরিয়ে আসে বমির সাথে। নীলিমা দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে আবির কলেজে যাবে বলে ফ্রেশ হচ্ছিল। নীলিমা আবিরের পায়ের উপর গড়গড় করে বমি ছেড়ে দেয়। বিরক্তিকর ভঙ্গিতে ভ্রুকুচকে আবির পেছনের দিকে তাকায়। নীলিমাকে এই অবস্থায় দেখে সব বিরক্তি নিমেষেই উধাও হয়ে যায়। তাড়াতাড়ি নীলিমার কাছে গিয়ে নীলিমার মাথা চেপে ধরে। নীলিমা বমি করতে করতে একসময় হাঁফিয়ে ওঠে, ক্লান্ত হয়ে যায়। আবির নিজ হাত দিয়ে নীলিমার মুখ পরিষ্কার করে ডাক দেয় শালিকা লিমাকে। দৌড়ে আসে নীলিমার ছোট বোন লিমা। আবিরের কথা মতো এক গ্লাস পানি এনে দেয়। নীলিমা গড়গড় করে কুলি করলে ওকে ধরে নিয়ে রুমে যায়। কলেজে যেতে হবে আমার। লিমা, তুমি একটু নীলিমাকে নিয়ে ডাক্তারের কাছে যাও। আর হ্যাঁ, তোমরা আজকে যেতে পারবে না। নীলিমা, তোমারও আজকে চেম্বারে যাওয়ার দরকার নেই। আর তোমরা কিন্তু যাচ্ছ না। নীলিমার কি হয় না হয়, তাই তোমরা কিছুদিন থাকবে। আবির লিমার হাতে 1000 টাকা ধরিয়ে দিয়ে কলেজে চলে যায়। আপা চলো তো, ডাক্তারের কাছে যেতে হবে। নীলিমা ওর বোনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিচেনে চলে যায়। সবকিছু গুছিয়ে রেডি করে নেয় চেম্বারে যাওয়ার জন্য। ছুটে আসে লিমা। আপা, তোমায় যে ভাইয়া বলে গেছে আজকে চেম্বারে যেতে হবে না, তারপরও কেন যাচ্ছ? দেখ লিমা, বাধা দিস না, আমার দেরি হয়ে যাচ্ছে। বমি আমার কয়েকদিন ধরেই হচ্ছে। আজকে হসপিটাল থেকে চেক করে আসবো নে, তুই একদম চিন্তা করিস না। মা নিচতলা থেকে ফিরলে মাকে পিঠা পায়েস দিস। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। কথাগুলো বলেই নীলিমা চেম্বারে চলে যায়। বিকেলে ফেরার পথে দোকান থেকে টিউব কিনে আনে প্রেগন্যান্সি পরীক্ষা করার জন্য। পরদিন ঘুম থেকে উঠেই আগে পরীক্ষা করে নেয়। তার পরদিন বিকেলে চা তৈরি করার সময় টিউবটা কিচেনের জানালা দিয়ে ফেলে দিতে গেলে পেছন থেকে হাতটা ধরে ফেলে কেউ। কি হলো, পজিটিভ না নেগেটিভ? নীলিমা ফিরে তাকায়। স্মিত হাসছে আবির পেছনে দাঁড়িয়ে। কি হলো, চুপ কেন? রিপোর্ট কি বলছে? লজ্জায় নীল হয়ে গেছে নীলিমা, মাথা নিচু করে বলে, জানি না। স্মিত হাসছে জবাব দেয় আবির। কিন্তু আমি জানি। চমকে ওঠে আবিরের মুখের দিকে তাকায় নীলিমা। মানে? একটু কাশি দিয়ে নেয় আবির, তারপর সুরে সুরে বলে, আমি টিউবটা চুরি করে নিয়ে ফার্মেসিতে গিয়েছিলাম, বাদল ভাই বলল। পেছন থেকে লিমা বলে ওঠে। কি বললো? আবির চোখ বড় বড় করে পেছনে তাকায়। লিমা, তোমার কি কমন সেন্স বলতে কিচ্ছু নেই? এমন সময় আসতে হলো তোমার? সরি ভাইয়া, আমি সত্যিই সরি। কথাটা বলে মাথা চুলকাতে চুলকাতে সে স্থান ত্যাগ করে লিমা। নীলিমা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। আবির আবারও সুরে সুরে বলা শুরু করে, বাদল ভাই বলেছে আমার বউটা। আপনার বউটা মা হতে চলেছে। নীলিমার মুখ থেকে কথাটা শুনে আবিরের চোখ বড় বড় নীলিমার দিকে তাকায়। নীলিমা অন্যদিকে তাকিয়ে বলে, কথাটা এভাবে ঘুরিয়ে বলে লজ্জা না দিলেই কি নয়? চলে যাচ্ছিল নীলিমা, হাতটা ধরে ফেলে আবির। আমি যে কত খুশি হয়েছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না নীলিমা। উফ, আমার অনেক দিনের শখ ট্রিপল বেবির, এবার বুঝি ইচ্ছেটা পূরণ হতে চলেছে। কি ট্রিপল বেবি মানে? নীলিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আবির। মানে আমার 3টা বেবি হবে। নীলিমা চোখ বড় বড় করে আবিরের দিকে তাকায়। মুখটাও কেমন হা হয়ে আছে। হওয়ার কথাই তো। আবির যা বলেছে তা শুনে শুধু নীলিমা নয়, যারা গল্পটি শুনেছে তারাও থ হয়ে গেছে। যাই হোক, লিসেনারদের কথা রেখে এখন আসা যাক ওদের প্রসঙ্গে। আবিরের গ্রামের বাড়ি থেকে কল করেছে আবিরের বাবা। সুখবরটা শোনার পর থেকে উতলা হয়ে আছেন উনি, কখন নীলিমাকে দেখবেন আর ওকে বাসায় নিয়ে যাবেন। আবিরের বাবা এত বেশি খুশি হয়েছেন যে ওনার আর তর্সই ছিল না, সাথে সাথেই রওনা দিয়ে দিয়েছে শহরের উদ্দেশ্যে। উনি চাচ্ছেন ওনার পুত্রবধূ গ্রামের বাড়িতে ওনাদের চোখের সামনে থাকুক। হ্যাঁ, নীলিমা হসপিটালেও যাবে, রোগী দেখবে, তবে সেটা ঢাকা নয়, গ্রামের নিকটস্থ ক্লিনিকে বসে। কথা অনুযায়ী আবিরের বাবা ঢাকায় এসে পৌঁছে।
সেখানে একদিন থেকে পরদিন সকাল সকাল রওনা দিয়ে দেয় পুত্রবধূকে নিয়ে। নীলিমা যেতে চাচ্ছিল না, কিন্তু আবিরের জোরাজুরিতে যেতে বাধ্য হলো। আবির নিজে গিয়ে ওদের গাড়িতে তুলে দিয়ে আসে। ওদের বিদায় দিয়ে বাসায় ফিরে আসে। খুব খারাপ লাগছিল আবিরের, বাসাটাও কেমন ফাঁকা হয়ে গেছে। সেদিন আর কলেজে যায়নি আবির, পুরো দিনটাই কাটিয়ে দিয়েছে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। কিন্তু শত ব্যস্ততার পরও আবির যখন বাসায় ফিরে আসে তখন শূন্যতারা ওকে গভীরভাবে আঁকড়ে ধরে। বারান্দায় ঝুলে থাকা নীলিমার ওড়না, ড্রেসিং টেবিলের ওপর পড়ে থাকা দুটো চুড়ি, আয়না, চিরুনি আর কাজল দেখে আবিরের ভেতরটা গুমড়ে কেঁদে ওঠে। যেদিকে তাকায় সেদিকেই শুধু শূন্যতা। এই শূন্যতার সাথে আবির বেশি দিন লড়াই করতে পারেনি। 5 মাস অতিবাহিত হতে না হতেই আবির কলেজ থেকে ছুটি নেয়। স্ত্রীর অসুস্থতার কথা শুনে এবং প্রিন্সিপালের আন্তরিকতায় আবিরের দরখাস্ত মঞ্জুর হয়ে যায়। আবির ছুটি পেয়ে যায় 6 মাসের। যদিও এই 5 মাসের ভেতর আবির অনেকবার গ্রামের বাড়িতে গিয়ে নীলিমাকে দেখে এসেছে, কিন্তু আজ কেন জানি আবিরের অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। টানা 4 ঘন্টা জার্নি শেষে সন্ধ্যা 7টার দিকে আবির গ্রামের রাস্তায় পৌঁছে। নামাজ শেষে শাশুড়ির জন্য চা তৈরি করতে গিয়েছিল নীলিমা। আকস্মাৎ পেটের ভেতর কি যেন মোচড় দিয়ে ওঠে। ও মাগো করে পেট চেপে ধরে নীলিমা। খুব খারাপ লাগছিল নীলিমার, তাই চোখ বুজে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। পর মুহূর্তে শাশুড়ির ডাক পড়াতে তাড়াতাড়ি কাপে চা ঢেলে শাশুড়ির রুমে যায়। চা দিয়ে নীলিমা ধীর পায়ে দরজার কাছেও পৌঁছাতে পারেনি, তার আগেই নীলিমার শাশুড়ি ঝাড়ি শুনতে পায়। এইসব কি, চা নাকি অন্য কিছু? ভয়ে কেঁপে ওঠে নীলিমা, কাপা গলায় বলে, মা আসলে আমার পেটে একটু খারাপ লাগছিল, তাই চাটা একটু লেগে গেছে। ধমক দেয় শাশুড়ি, বাচ্চা আমরাও পেটে ধরেছি, কিছু না হতেই তোমার মতো ও আহ করিনি। বলি পেটে কয় বাচ্চা ধরেছ যে এখনই হাঁপিয়ে উঠেছ? কোনো কথা বলেনি নীলিমা, নিঃশব্দে শাশুড়ির রুম থেকে বিদায় নেয়। দরজার সামনেই আবির দাঁড়িয়ে। চমকে যায় নীলিমা। আপনি? গম্ভীর মুখে জবাব দেয় আবির। আমি। আবিরের মুখ দেখে নীলিমা বুঝতে পারে ওদের বউ শাশুড়ির কথোপকথনগুলো অন্তরাল থেকে শুনে নিয়েছে আবির। নীলিমা চাচ্ছে না এসব নিয়ে এখন সংসারে অশান্তি সৃষ্টি হোক, মা ছেলের মধ্যে মনোমালিন্য হোক। আর ঠিক সে কারণেই আবিরের সামনে থেকে কেটে পড়ার জন্য ধীর পায়ে নীলিমা সামনের দিকে এগোচ্ছে। দাঁড়াও। পেছন থেকে ডাক দেয় আবির। থেমে যায় নীলিমা। দৌড়ে গিয়ে ব্যাগটা রুমে রেখে এসে নীলিমার কাঁধে হাত রাখে আবির। তারপর সাবধানে নীলিমাকে নিয়ে রুমে পৌঁছে বিছানার একপাশে নীলিমাকে বসিয়ে ব্যাগ থেকে আঙ্গুর আপেল বের করে। নীলিমা ক্লান্ত চোখে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো, নাও। নীলিমা কথা বাড়ায়নি, আবিরের হাত থেকে কয়েকটা আঙ্গুর নেয়। নীলিমা আঙ্গুর খাচ্ছে আর আবির ফ্লোরে নীলিমার পায়ের কাছে বসে নীলিমার খাওয়া দেখছে। বড্ড খিদে পেয়েছিল নীলিমার, তাই তো হাতের গুলো খাওয়া শেষ হলে আবিরের আর কিছু বলতে হয়নি। নীলিমা নিজে নিজেই আবিরের হাত থেকে আঙ্গুর নিয়ে খাওয়া শুরু করে। হঠাৎই আবিরের চোখের দিকে চোখ পড়তেই লজ্জা পেয়ে যায় নীলিমা। চোখ ফিরিয়ে উঠতে চাইলে আবির হাত টেনে ধরে। নীলিমা আবারও বসে, তবে এবার আবিরের দিকে তাকায়নি, অন্যদিকে তাকিয়ে বলে, আমি আর খাবো না। আবির ধমক দেয়, একদম না করতে পারবা না, এটা খাও। বলেই আবির নীলিমার হাতে একটা আপেল ধরিয়ে দেয়। তারপর ফ্রেশ হতে চলে যায়। আবির ফ্রেশ হয়ে আসে, ততক্ষণে নীলিমার অর্ধেক আপেল খাওয়া শেষ। আবিরকে দেখেই বিনীত ভঙ্গিতে নীলিমা বলে ওঠে, আমি আর খেতে পারছি না, একদম খিদে নেই, এটা ফেলে দিই। নীলিমা জানালা দিয়ে আপেলটা ছুঁড়ে ফেলার জন্য হাত উঁচু করতেই আবির হাতটা ধরে ফেলে। আপেলটা নীলিমার হাতে থাকা অবস্থাতেই আপেলে আলতো করে কামড় দেয় আবির। খেতে শুরু করে আপেল। নীলিমার হাতে রেখেই আবির নীলিমার অর্ধ খাওয়া আপেলটা খেতে শুরু করে। সবশেষের অংশটি নীলিমার একদম হাতের তালুতে চলে যায়। আবির সেটা নিয়েও খেয়ে ফেলে। নীলিমা ঢ্যাপ ঢ্যাপ করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। আবির একটা মৃদু হাসি দিয়ে বলে, তোমার খিদে নেই, কিন্তু আমার খিদে ছিল। তাই বলে আপনি? পুরো কথা বলতে পারেনি নীলিমা, তার আগেই থামিয়ে দেয় আবির। এটা মাকে দিয়ে আসি। বলেই ফলের একটা কার্টুন নিয়ে আবির রুম থেকে বেরিয়ে যায়। একটু আগে আবির শুনেছে ওর মা অত্যন্ত বাজেভাবে নীলিমার সাথে কথা বলেছে, এই জন্য আবিরের মনটা খুব খারাপ। কথা বলতে ইচ্ছে হচ্ছিল না ওর, তারপরও মা তো। মনের কষ্ট মনেই চাপা রেখে আবির ওর মাকে সালাম দিয়ে কুশল বিনিময় করে। সবশেষে ফলের কার্টুনটা মায়ের সামনে রেখে চলে আসে। রাতের খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে বসেছে আবির এবং ওর বাবা মা।
নীলিমা ধীর পায়ে সবার দিকে খাবার এগিয়ে দিচ্ছে। এক নাগারে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করার ফলে ক্লান্ত হয়ে গিয়েছিল নীলিমা, তাই একটু ধীর পায়েই এগোচ্ছিল শ্বশুরের দিকে। এরই মাঝে শাশুড়ির মন্তব্য, আবার কি ঘন্টাখানেক পরে তরকারি দেবে নাকি? ক্লান্ত নীলিমা মলিন মুখে শাশুড়ির দিকে তাকিয়ে বলে। আসছি মা। পাশ থেকে আবির বলে ওঠে, কি ব্যাপার? সবাইকে যে খাওয়াচ্ছ, তুমি কখন খাবে? নীলিমা ওর শাশুড়ির মুখের দিকে তাকিয়ে ঢোক গিলে বলে, আপনারা খেয়ে উঠুন, আবার এখন খিদে নেই, আমি পরে ধীরে সুস্থে খাবো। ব্যাপারটা ভালো ঠেকেনি আবিরের কাছে। রাত্রে সবার খাওয়া শেষে নিচে মাদুর পেতে বসে নীলিমা। প্রতিদিনের মতো সেদিনও নীলিমার শাশুড়ি প্লেটের মাঝখানে করে কিছু ভাত আর তরকারি এনে দিয়ে যায়। প্রচন্ড খিদে পেটে গপগপ করে খাওয়া শুরু করে নীলিমা। নিমিষেই শেষ হয়ে যায় প্লেটের সকল ভাত। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে নীলিমা এগিয়ে যায় কিচেনের দিকে। কিচেনে দাঁড়িয়েই তাড়াতাড়ি করে কয়েক মুঠো ভাত মুখে পুরে নেয়। মাছের ভাজা দেখে লোভ সামলাতে পারেনি নীলিমা। মাছের ভাজিটা হাতে নিয়ে খাবার টেবিলের কাছে ফিরে যাচ্ছিল নীলিমা, অগ্নি থমকে দাঁড়ায়। ওর চোখের সামনে শাশুড়ি অগ্নি মূর্তির ন্যায় দাঁড়িয়ে। শাশুড়িকে দেখে ভয়ে গলা শুকিয়ে যাওয়ার উপক্রম নীলিমার। আমতা আমতা করা শুরু করে নীলিমা। না মানে মা, আমার খিদে। পুরো কথা বলতে পারেনি নীলিমা, তার আগেই হাত থেকে মাছের ভাজিটা ছিনিয়ে নেয় শাশুড়ি। গড় গড় করে বলতে থাকে, কতবার করে বলেছি কই মাছ, টাকি মাছ এইসব খাবি না, এইসব খেলে বাচ্চা কালো হয়। আর তুই আমার কথা কানেই নিস না। নিবি কেন? তোর তো খাওয়া হলে কিচ্ছু লাগে না। না হলে আমি তোকে কতবার করে বলেছি বেশি খাবি না, বেশি খেলে সন্তান বড় হয়ে যাবে, প্রসবের সময় কষ্ট হবে। বান্দর, জানের ভয় নাই, খালি খাই খাই। মা, টাকি মাছ বলেন, কই মাছ বলেন, এসবে গর্ভবতীর কোনো ক্ষতি হয় না। এসব গর্ভের শিশুর জন্য ভালো, পুষ্টিকর। বাচ্চা পেটে আসার পর থেকে 6 মাস পর্যন্ত শিশুর। পুরো কথা বলতে পারেনি নীলিমা, মুখ থেকে কথা ছিনিয়ে নেয় ওর শাশুড়ি। বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করবে না। বাচ্চা আমরাও প্রসব করছি, তাই কিসে বাচ্চার ভালো হয় কিসে মন্দ সে বিষয়ে আমরা একটু বেশি জানি। যাও, হাত ধুয়ে ঘুমাতে যাও। হাতটা ধুয়ে নিঃশব্দে নিচের দিকে তাকিয়ে সে স্থান ত্যাগ করে নীলিমা। মাঝরাত্রে ঘুম ভেঙে যায় নীলিমা। প্রচন্ড খিদের জ্বালায় ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। শোয়া থেকে উঠে বসে নীলিমা। ড্রিম লাইটের আলোয় হাতড়ে হাতড়ে আবিরের আনা ফলের কার্টুনটা খুঁজে বের করে। কুটকুট শব্দে ঘুম ভেঙে যায় আবিরের। কি হলো? আলমারির কাছে কি শব্দ হচ্ছে? ইঁদুর নয় তো? হুট করে লাইটটা জ্বালিয়ে দেয় আবির। আলমারির দিকে তাকিয়ে থ হয়ে যায় আবির। আলমারির পাশেই ছোট্ট সোফায় বসে কলার খোসা ছাড়িয়ে আপন মনে কলা খাচ্ছে নীলিমা। হেসে দেয় আবির। তুমি? আবির হাঁটতে হাঁটতে নীলিমার কাছে যায়। কি ব্যাপার, অন্ধকারে বসে আছো যে? মুহূর্তেই বলে ওঠে নীলিমা। আমি কিছু খাইনি। হা হা করে অট্ট হাসিতে মেতে ওঠে আবির। এ যেন সেই পুরনো প্রবাদ, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, কথাটার মতোই। কথাটা বলে থতমত খেয়ে যায় নীলিমা। আবিরের হাসি শুনে টের পায় কত বড় বোকামির পরিচয় দিয়েছে। বোকামির জন্য আনমনে নীলিমা নিজে নিজেকে গালি দিচ্ছে। হাসি থামালো আবির। নীলিমার সামনে একটা চেয়ার টেনে বসে পড়ল। মৃদু হেসে প্রশ্ন করলো, খিদে পেয়েছে খাবে, এজন্য এত ভয় পাওয়ার কি আছে? লাইটটা জ্বালিয়ে ধীরে সুস্থে বসে খেলেই তো হতো। অত্যন্ত নিচু গলায় নীলিমার জবাব। না মানে আপনি ঘুমোচ্ছিলেন তো, তাই ঘুমের ডিস্টার্ব হবে ভেবে লাইটটা জ্বালাইনি। ওকে ফাইন, হয়েছে তো, এবার তো কার্টুনটা সামনে আনো। নীলিমা কার্টুনটা সামনে এনে আপন মনে খাওয়া শুরু করছে। আবির চেয়ারে বসে গালে হাত দিয়ে নীলিমার খাওয়া দেখছে। একটা সময় তৃপ্তির ঢেকুর তুলে উঠে দাঁড়ায়। বসা থেকে উঠে নীলিমার হাত ধরে আবির। ধীর পায়ে নীলিমা বিছানার দিকে এগোচ্ছে। বিছানায় শুইয়ে দেয় আবির নীলিমাকে। তারপর লাইটটা অফ করে নিজেও গিয়ে শুয়ে পড়ে নীলিমার পাশে। অন্যদিকে মুখ করে শুয়ে আছে আবির। মিনিট 30 এভাবে শুয়ে থেকে ঘুরে শোয়ার জন্য নীলিমার দিকে ফিরে তাকাতেই চমকে যায়। ড্রিম লাইটের মৃদু আলোয় আবির দেখতে পায় নীলিমা কেমন ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঘুমাওনি এখনো? মাথাটা আংশিক তুলে প্রশ্ন করে আবির। ঘুম আসছে না। উত্তর দেয় নীলিমা। মৃদু হেসে আবির এগিয়ে যায় নীলিমার দিকে, স্পর্শ করে নীলিমার গাল। এলোমেলো চুলগুলো গুজে দেয় কানের পাশে। কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে টেনে নেয় বুকে। ভালোবাসার সাথে মাথায় হাত বুলাতে থাকে। ঘুমিয়ে পড়ে নীলিমা। ওর ভারী হওয়া গরম নিঃশ্বাসগুলো তারই ইঙ্গিত দিচ্ছে। এক হাতে আবির ওর পাশে রাখা চাদরটা নীলিমার গায়ে জড়িয়ে দেয়।
মুখে মৃদু হাসির রেখা টেনে আবির নীলিমার কপালে আবারও ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দেয়। মুখে মৃদু হাসির রেখা নিয়েই একসময় ঘুমিয়ে পড়ে আবিরও। নীলিমার গর্ভের সময়কাল 7 মাস। হাত পাগুলো অসম্ভব রকমের ফুলে যায় ওর। পাগুলো ফুলে তো তালগাছের মতোই হয়ে গিয়েছিল। নড়াচড়া করতে খুব কষ্ট হতো বিধায় কিচেনে কোনো রকম রান্না বসিয়ে দিয়ে বেশিরভাগ সময় রুমে এসে বসে থাকতো। কখনো কখনো লুকিয়ে লুকিয়ে আবিরের কিনে আনা ফলমূল, দুধ, কখনো বা মায়ের পাঠানো গম প্লাস ডাল বা চাল চিনি মিশ্রিত গুঁড়ো খেত। নজর এড়ায় না শাশুড়ির। এ নিয়ে অনেকগুলো কথা শুনিয়ে দেয় নীলিমাকে। ওনার এক কথা, মা উনিও হয়েছেন, এভাবে খাই খাই করেননি কখনো, একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থেকেছেন। নীলিমার ভাষ্যমতে খাওয়া নিয়ে আমার শাশুড়ি আমাকে যতগুলো কথা শুনিয়েছেন ততগুলো কথা বোধহয় আমি কালো হয়ে জন্মে নেওয়াতেও শুনিনি। সেদিন নীলিমার শরীরটা প্রচন্ড খারাপ লেগেছিল। এই সময় বাসার কাজের লোক তাড়িয়ে দেওয়ার জন্য মনে মনে বাসার সকলকে বকে এক করে ফেলে আবির। চাল ডাল গম চিনির যৌথ মিশ্রণে তৈরি পুষ্টিকর খাবার নীলিমাকে খাইয়ে দিয়ে প্লেটে কিছু ফল ধুয়ে নীলিমাকে খেতে বলে। সকালের ব্রেকফাস্ট তৈরির জন্য দ্রুত কিচেনের দিকে পা বাড়ায় আবির। দ্রুত বাবা মায়ের পছন্দের খাবার তৈরি করে নীলিমার জন্য ভাত বসিয়ে দেয়। নীলিমার আবার ভাত হলে কিচ্ছু লাগে না, বড্ড খেতে চায় মেয়েটা, কিন্তু খাবার সামনে নিলে এক মুঠো ভাতের বেশি খেতে পারে না। যাও খায় সেটা আবিরের জোরাজুরিতে। ভাত বসিয়ে দিয়ে দ্রুত তরকারি কুটছিল আবির। পেছন থেকে কিচেনে ঢুকে ওর মা। আবির তরকারি কুটে চুলায় তরকারি বসিয়ে দিয়েছে। নিঃশব্দে দাঁড়িয়ে থেকে মা ছেলের পাক্কা রাঁধুনির মতো রান্না করার দৃশ্য দেখে নিঃশব্দেই আবার কিচেন থেকে প্রস্থান করেন। কিচেন থেকে বেরিয়ে উগ্র মেজাজ নিয়ে সোজা আবিরের রুমে ঢোকেন। নীলিমা তখন খাটে হেলান দিয়ে বসে এক একটা করে আঙ্গুর মুখে দিচ্ছিল। হঠাৎই পায়ের শব্দ পেয়ে দরজার দিকে তাকায়। আচমকা শাশুড়িকে দেখে থতমত খেয়ে যায় নীলিমা। হাত থেকে ফলটা পড়ে যায়। কাছে আসেন আবিরের মা। তাচ্ছিল্যের হাসি হেসে বলেন, কালে কালে আর কত কি দেখতে হবে। বউ নবাব জাতির মতো পালঙ্কে শুয়ে থাকবে আর জামাই গিয়ে রান্না করবে। হায় রে, একটা বাচ্চা পেটে ধরে মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে। ভয়ে ঢোক গিলে নীলিমার জবাব, মা শরীরটা খুব দুর্বল দুর্বল লাগছিল তাই। হাত উঁচু করে নীলিমার শাশুড়ি ওরফে আবিরের মা। তারপর মুখ বাঁকিয়ে বলে, দুর্বল লাগে? সারা দিন শুয়ে বসে থেকে বলে দুর্বল লাগে। ওরে, পেটে বাচ্চা আমিও ধরেছিলাম, তোমার মতো এত পায়ে পা তুলে শুয়ে থাকিনি। 7 মাসের বাচ্চা পেটে রেখেও রান্না করেছি, কুয়া থেকে পানি তুলে আনছি, ঢেকিতে ধান ভেঙেছি। অথচ কোনো নিচু বংশের থেকে আসিনি আমি। নামকরা পুরনো ধনী ছিলেন আমার দাদা, তারই সন্তান আমার বাবা। মাঠখোলাতে বিরাট বড় কাপড়ের দোকান ছিল ওনার। বছর শেষেও ঢুলি ভরা ধান গম থাকতই। এত বড় খানদানি বংশের মেয়ে হয়েও শ্বশুরবাড়িতে দিন কাটিয়েছি খেয়ে না খেয়ে। আর উনি খাবারের নিচে ডুবেই থাকেন সব সময়, আর কাজের বেলায় যত অজুহাত। অনেকগুলো তিক্ত কথা শোনান আবিরের মা নীলিমাকে। কারো পায়ের আওয়াজ শুনে দ্রুত বের হয়ে যান রুম থেকে। খাটে মাথা রেখে দু চোখের নোনা জল ছেড়ে দেয় নীলিমা। রুমে প্রবেশ করে আবির। আবিরের আসার শব্দ পেয়ে দ্রুত চোখের জল মুছে নেয় নীলিমা। কি ব্যাপার, এভাবে শুয়ে আছো কেন? বলেই কাছে আসে আবির। ফলের প্লেটের দিকে তাকিয়ে বলেন, কি হলো, এগুলো খাওনি যে? ভেজা গলায় নীলিমার জবাব, খেয়েছি, আর খেতে ইচ্ছে হচ্ছে না, একটু পরে খাই। মুখে হাসির রেখা ফুটিয়ে তোলে আবির। ঠিক আছে, এখন একটু রেস্ট নাও, একটু পর ভাত খাইবা, তারপর ভরা পেটে ফলগুলো খেয়ে নিও। মাথা নেড়ে সম্মতি জানায় নীলিমা। আচ্ছা, আমি মা বাবাকে বলে আসি ব্রেকফাস্ট করে নিতে। চলে যাচ্ছিল আবির, ফিরে আসে। আচ্ছা, মাকে দেখলাম এদিকে থেকে যেতে। মা কি রুমে আসছিল নাকি? মাথা নাড়ে নীলিমা। জি আসছিলেন। উতলা কণ্ঠে প্রশ্ন করেন আবির। মা আজকেও তোমাকে প্রাচীনকালের কাহিনী বলে চড়া কথা শুনিয়েছে? হেসে দেয় নীলিমা। কি যে বলো না, উনি কেন কথা শোনাবেন? উনি তো আসছিলেন বলতে এভাবে শুয়ে বসে না থেকে একটু হাঁটাহাঁটি করতে, এটা আমার ভালো হবে। মুখ থেকে চিন্তার ছাপ সরে যায় আবিরের, কারণ ও জানে ওর নীলিমা কখনো ওকে মিথ্যে বলবে না, বলতে পারেই না। মুখে মৃদু হাসির রেখা নিয়ে নীলিমার কপালে একটা আলতো করে চুমোর পরশ এঁকে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় আবির। আবির চলে যাওয়ার পর প্রত্যেকবারের পর আজও নীলিমা বলে ওঠে, ক্ষমা করো আমায়, এ নিয়ে শতেকবার মিথ্যে কথা বললাম তোমায়, কিন্তু কি করব বলো? এসব কথা জেদ ধরে সংসার ভাঙুক
ধরুক, এটা আমি কোনো কালই চাইতে পারবো না। হাজার হোক শাশুড়ি তো মায়েরই সমান। মা সন্তানকে কত কিছুই তো বলতে পারে, সেগুলো মনে ধরলে চলবে কিভাবে? আর তাছাড়া উনি বুড়ো হয়ে গেছেন, বয়স হয়েছে, এখন একটু একটু এসব বলবে। এসব মনে নিয়ে বসে থাকলে যে হয় না, কারণ আমরা মেয়ে জাত। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায় নীলিমা। ক্লান্ত দৃষ্টি মেলে দেয় দূর অজানায়। খানিক বাদেই মুখে মৃদু হাসির রেখা ফুটে ওঠে নীলিমার। টেবিলের উপর ঢেকে রাখা দুধের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে সবটুকু দুধ খেয়ে ফেলে। আর যাই হোক, এমবিবিএস নীলিমার সন্তান কখনো অপুষ্টিতে ভুগতেই পারে না। কথাটা বলে একটা রহস্যজনক হাসি দেয় নীলিমা। সারাটা ক্ষণ ক্লান্ত নীলিমাকে আবির আরো ক্লান্ত করে দিত এটা খাও ওটা খাও করে। রান্না করার সময় হলে নীলিমা যখন ধীর পায়ে রান্নাঘরে যেত, আবির তখন চেয়ার হাতে পেছনে এসে দাঁড়াতো। নীলিমাকে জোর করে রান্নাঘরের এক কোণে চেয়ারে বসিয়ে নিজেই রান্নায় লেগে পড়ত। রান্নাটা আবির বেশ পারে, কারণ ঢাকায় থেকে আবির যখন পড়াশোনা করত তখন বন্ধুরা মিলে রান্না করে খেত। তারপর আবিরের চাকরি হলো, এদিকে ওর বাবাও ফ্ল্যাট কিনলো। নতুন বাসায়ও আবির নিজেই রান্না করে খেয়ে কলেজে যেত। যদিও ওর বাবা বলেছিল কাজের জন্য কোনো লোক রাখতে, অন্ততপক্ষে রান্নাটা যাতে করে দিতে পারে, কিন্তু আবির একটু অন্যরকম। উচ্চ বংশের জন্ম নিয়েও খুব অনাড়ম্বর জীবন যাপন করত। সর্বোপরি নিজের কাজ নিজে করে খেতে পছন্দ করত। আবির ছুটি নিয়ে বাসায় আসার পর নীলিমার হাতে গোনা কয়েকদিন রান্না করেছে। বাকি দিনগুলো বলতে গেলে বলতে হয় আবিরই রান্না করেছে। মায়ের নজর এড়িয়ে আড়ালে লুকিয়ে আবির নীলিমাকে রান্নায় হেল্প করেছে। কখনো তরকারি কুটি দিয়েছে, কখনো বা মাছ কেটে দিয়েছে। কারো পায়ের শব্দ পেলে কিচেন থেকে দৌড়ে বের হয়ে বাথরুমে ঢুকে যেত আবির, আর নীলিমা রান্নায় দাঁড়িয়ে পড়ত। দিন এভাবেই কাটছিল। সেদিন নীলিমাকে দেখতে ওর বান্ধবী হিয়া এসেছিল। নীলিমার ছোট বোন লিমা ভার্সিটিতে ভর্তির জন্য কোচিং করত ঢাকা ফার্ম গেটে। হিয়া আসার সময় লিমাকেও সাথে করে নিয়ে আসে। প্রিয়জনদের পেয়ে খুশিতে আত্মহারা নীলিমা ভুলেই যায় ওরা অনেক দূর থেকে এসেছে, ওদের ফ্রেশ হওয়া দরকার, আপ্যায়নের ব্যবস্থা করা দরকার। সব ভুলে খুশিতে আত্মহারা নীলিমা এক বিরাট গল্প জুড়ে দেয় বান্ধবী ও বোনের সাথে। দরজার সামনে এসে দাঁড়ায় নীলিমার শাশুড়ি। দূর থেকে ইশারায় ডাক দেয় নীলিমাকে। শাশুড়ির ডাকে সাড়া দেয় নীলিমা। নীলিমার শাশুড়ি ফিসফিসিয়ে বলেন, গল্প যে জুড়ে দিয়েছ, বাসায় রান্না করার মতো কিছু আছে? নীলিমা নিচু স্বরে নাবোধক জবাব দেয়। অনেকটা রাগ দেখিয়ে বলেন, কিছুই নেই, এইদিকে বাসায় মেহমান এসেছে। কোথায় আবিরকে ফোন দেবে তা না করে গল্প জুড়ে দিয়েছে। ওরা কত দূর থেকে এসেছে জানো? এবারও নীলিমা নিচু স্বরে বলে ওঠে। দিচ্ছি কলমা। নীলিমা আবিরের নাম্বারটা ডায়াল করতেই ওর শাশুড়ি হাত থেকে ফোনটা নিয়ে গিয়ে নিজের কানের কাছে ধরে। নীলিমা তো পুরাই থ। কানে ফোন রেখেই গম্ভীর মুখে শাশুড়ির প্রশ্ন, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? ওদেরকে শরবত দাও, আমি ফ্রিজে রেখে এসেছি। আর নুডলস রান্না করেছি দেখো, এগুলো সামনে এনে দাও। দিচ্ছি বলে নীলিমা কিচেনের দিকে পা বাড়ায়। নীলিমার শাশুড়ি এমনিতেই ওকে যত তিক্ত কথা শোনাক না কেন, বাসায় মেহমান আসলে দৌড়াতে থাকে কি খাওয়াবেন না খাওয়াবেন। এটা একটা ওনার বিশেষ গুণ। আবির সওদা করে তাড়াতাড়ি ফিরে আসে। আবির ফিরে আসলে ওর হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে দ্রুত রান্নাঘরে চলে যায় নীলিমার শাশুড়ি। নীলিমা চুপসে দাঁড়িয়ে আছে শাশুড়ির পেছনে, আর ওর শাশুড়ি রান্না করছে। পেছনে ফিরে নীলিমার শাশুড়ি, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? ফ্রিজে দেখো ফল রাখা আছে, ভালোভাবে ধুয়ে ওইগুলো ওদের সামনে দাও। নীলিমা শাশুড়ির কথা মতো ফ্রিজ থেকে ফল বের করে নিঃশব্দে রান্নাঘর ত্যাগ করে। রাত্রে খাওয়া দাওয়ার পর নীলিমা ওর বান্ধবী হিয়া এবং বোন লিমাকে নিয়ে গেস্ট রুমে যায়। ফিরে আসছিল নীলিমা, পেছন থেকে বলে ওঠে লিমা, আমি দুনিয়াতে অনেক অনেক মানুষ দেখেছি, কিন্তু আমার আপন মতো মানুষ দেখিনি। পেছন ফিরে তাকায় নীলিমা। গড় গড় করে বলতে থাকে লিমা, তুই কি রে আপু? একজন শিক্ষিত প্রতিষ্ঠিত মেয়ে হয়ে কি করে তুই তোর শাশুড়ির এত অত্যাচার সহ্য করছিস? রেগে যায় লিমা। খবরদার, আর একটা কথা বলবি না। পাশ থেকে বলে ওঠে হিয়া, কেন? বললে কি করবি? ও কি মিথ্যা কিছু বলছে নাকি? বান্ধবীর কথায় চেহারার বিরক্তি ফুটে ওঠে নীলিমার মুখে। বিরক্তি ভাব নিয়েই প্রশ্ন করে, চুপ করবি? কেন চুপ করব? আর কত এই মহিলার অত্যাচার সহ্য করবি? এমনভাবে মানসিক অত্যাচার চলতে থাকলে তুই তো পাগল হয়ে যাবি। আর তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে কি করে এসব সহ্য করছিস? কেন প্রতিবাদ করছিস না?
তুই বুঝতে পারছিস? খাওয়ার অভাবে, শুধুমাত্র খাওয়ার অভাবে তোর কি পরিমাণ ক্ষতি হচ্ছে তুই বুঝতে পারছিস? পরবর্তীতে একটা বাচ্চার উপর কত বড় প্রভাব ফেলতে পারে।